এটি অনিন্দিতা নামে এক সরল সোজা মেয়ের গল্প, যার জন্মের সময়ই তার মা মারা গিয়েছিলেন। তার বাবা দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু সৎ মা সুনিতা অনিন্দিতাকে কখনোই নিজের মেয়ে বলে মেনে নেননি। ছোটবেলা থেকেই অনিন্দিতা ঘরের সব কাজ করত, কোনো অভিযোগ ছাড়াই সে সব কটূক্তি ও খোঁটা সহ্য করত। তার সৎ বোন পারমিতা ছিল ঘরের রাজকুমারী, আর অনিন্দিতা ছিল কেবলই একজন পরিচারিকা। ভোর 4টে বাজে। হে ভগবান, আজ আবার দেরি হয়ে গেল, মা আবার চিৎকার করবেন। ঘুম থেকে উঠেই অনিন্দিতা প্রথমে কুয়ো থেকে জল তোলে, তারপর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, উনুন জ্বালানো, রান্না করা। হ্যাঁ মা, আমি এক্ষুনি টাটকা চাটনি বানিয়ে আনছি। যা না, দাঁড়িয়ে আছিস কেন? পারমিতার খিদে পেয়েছে। পারমিতা সারা দিন বন্ধুদের সাথে হাসি মুখে গান গেয়ে ঘুরে বেড়াত। কি রে, শুনেছিস কালকের মেলায় অনির্বাণ এসেছিল? ওর বাবা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। আরে পারমিতা, তুই তো পুরো গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, তোর বিয়ে তো অনির্বাণের সাথেই হবে। গ্রামের গলিতে ছিল পারমিতার রাজত্ব, আর ঘরের চার দেওয়ালে ছিল অনিন্দিতার কষ্ট। হা হা, আমারও যদি কেউ থাকতো যে আমার সাথে ভালোবেসে কথা বলতো। জানি না বাবা কবে আসবেন। ওদিকে সুনিতা ফোনে বাবার সাথে কথা বলছিলেন। বাবা শহরে কাজ করেন। হ্যাঁ গো, সব ঠিক আছে। পারমিতার শরীরের একটু খেয়াল রাখতে হচ্ছে। অনিন্দিতা তো একদম খুশিতে আছে। আপনি ওর চিন্তা করবেন না, আমি ওর পুরো খেয়াল রাখছি। অনিন্দিতার বাবা শহরে মজুরির কাজ করেন এবং প্রতি মাসে টাকা পাঠান, কিন্তু তিনি জানতেন না যে তার মেয়ের জীবন ঘরের চার দেওয়ালে দম আটকে মরছে। রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। অনিন্দিতা পড়ে থাকা অবশিষ্ট খাবার খেয়ে একলা বাসন মাজছে আর কাঁদছে। মা, তোমার খুব কথা মনে পড়ে। তুমি যদি থাকতে, আমার খুব একাকী লাগে। এখানে আমাকে বোঝার মতো কেউ নেই। অনিন্দিতার জীবনের এটা তো কেবল শুরু ছিল, তার ভাগ্যে আরও অনেক পরীক্ষা বাকি ছিল। পরের দিন গ্রামের মহিলারা চাতালে বসে গল্প করছিলেন। আরে শোনো, ওই ভবেন কাকার ছেলে অনির্বাণ শহর থেকে ফিরেছে। খুব ভালো ছেলে, সরকারি চাকরি করে। ওরা অনির্বাণের বিয়ে দিতে চায়। আমি ভাবছিলাম তোমার মেয়ে অনিন্দিতার বিয়েটা ওখানে দিলে কেমন হয়। আরে পিসিমা, আপনি তো শুধু মজাই করেন। অনিন্দিতা এখনো খুব ছোট, ওর তো ঘরের কাজে মনই বসে না, আর ও খুব দুর্বলও। কে বিয়ে করবে এমন মেয়েকে? কি বলছো সুনিতা তুমি? অনিন্দিতা তো পুরো ঘরের কাজ একাই করে, সকাল থেকে রাত পর্যন্ত খেটে চলে। আর ছোট কোথায়, ও তো পারমিতার চেয়ে 1 বছরের বড়ই হবে। আরে না না, আসলে অনিন্দিতার ভাগ্যে একটু দোষ আছে। এক পণ্ডিত বলেছিলেন ওর বিয়ে তাড়াতাড়ি দিলে ঘর ভেঙে যাবে, তাই তো আমি এখন কিছু ভাবছি না। প্রতিবেশী পিসিমার চোখে প্রশ্ন ছিল। তিনি বুঝতে পারছিলেন সুনিতা অনিন্দিতার বিয়ে দিতে চান না। পরে পারমিতা তার মাকে জিজ্ঞেস করল, মা, অনির্বাণ কি আমার জন্য ভালো হবে? ও তো মেলার মধ্যে আমার দিকেই তাকিয়েছিল। আমার মনে হয় ও আমাকে পছন্দ করে। একেবারে, আমার পারমিতা বিটি, তুই তো রাজকুমারী, তোকে আমি সবচেয়ে ভালো ঘরে বিয়ে দেব। তুই চিন্তা করিস না, তোর রাস্তায় কেউ আসবে না। কিন্তু মা, লোকে তো ওই অলক্ষ্মী অনিন্দিতার কথা বলছে। যদি ওর বিয়ে অনির্বাণের সাথে হয়ে যায়? কোথায় অনিন্দিতা আর কোথায় তুই? আমি কি বোকা নাকি? আমার আদরের পারমিতা, ওই অলক্ষ্মীর জন্য আমি এইরকমই বাহানা বানাতে থাকবো। যতদিন না তোর বিয়ে হচ্ছে, ততদিন ওর কোনো কথাই হবে না। অনিন্দিতা আড়াল থেকে সব শুনছিল। প্রতিটি শব্দ তীরের মতো তার বুকে বিঁধছিল, কিন্তু সে কিছুই বলল না, কারণ এখন তার এই সব কথাই অভ্যাস হয়ে গেছে। আরে ও সুনিতা বোন, বাইরে এসো তো। আমার দেওরের ছেলে আছে, ভালো কলেজে পড়াশোনা করেছে, গ্রামে বাড়ি আছে, চাষবাসও আছে। আমি চাইছিলাম অনিন্দিতার জন্য কথাটা পারতি। হায় হায়, আপনাকে কেউ বলেনি অনিন্দিতার সব সময় জ্বর থাকে, আর ওর স্বভাবটাও একটু অন্যরকম। পরে আপনাকে আফসোস করতে হবে, আমি আগেই বলে দিচ্ছি। আরে
কিন্তু মেয়েটা তো খুব সোজা সরল, কাজকর্ম খুব ভালো করে। সোজা সরল নয়, ও জিদি আর মুখচোরা। আমি ওর মা, আমি জানি। আর ও নিজেও এখন বিয়ে করতে চায় না। প্রতিবারই কোনো না কোনো সম্বন্ধ আসতো, আর প্রতিবারই সৎ মা নিজের মিথ্যে দিয়ে সবকিছু নষ্ট করে দিতেন। তার ভয় ছিল, যদি অনিন্দিতার ভাগ্য উজ্জ্বল হয়ে যায় তবে সে তার মেয়ে পারমিতার সমকক্ষ হয়ে উঠবে। আজ বাড়িতে বিশেষ কিছু ছিল। সৎ মা নিজেই অনির্বাণ ও তার বাবা মাকে বাড়িতে ডেকেছিলেন পারমিতার বিয়ে ঠিক করার জন্য। সকাল থেকেই পারমিতা আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছিল, চুলের ফুল, মুখে মেকআপ আর ঠোঁটে কৃত্রিম হাসি নিয়ে। মা, দেখো তো আজ আমাকে কত সুন্দর লাগছে। আজ অনির্বাণ আমাকে দেখে নিশ্চিত হ্যাঁ বলে দেবে। হ্যাঁ আমার পারমিতা, তুই তো একদম পরী। তুই শুধু চুপ থাকিস, আমি সবকিছু সামলে নেব। আজ তোর বিয়ে ঠিক করেই ছাড়ব। ওদিকে রান্নাঘরে উনুন জ্বলে উঠেছিল এবং অনিন্দিতা চা আর সিঙাড়া তৈরিতে ব্যস্ত ছিল। আজ তার চোখে অন্য কিছু ছিল, কোনো আশা ছিল না, কোনো অভিযোগও ছিল না। আজ অনিন্দিতা মনে মনে খুশিই ছিল। দুপুর হতেই অনির্বাণ এবং তার বাবা মা পারমিতাকে দেখতে এলেন। আসুন আসুন, স্বাগত আপনাদের। অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে দেখা করার কথা। এটি আমার আদরের মেয়ে পারমিতা। পারমিতা হেসে প্রণাম করল। আরে বাহ, আপনার মেয়ে তো খুব সুন্দর, একেবারে ঘরের লক্ষ্মী মনে হচ্ছে। আজ তো পারমিতা নিজের হাতে আপনাদের জন্য চা আর সিঙাড়া বানিয়েছে। আপনারা খান না, আমার মেয়ের হাতের রান্নায় খুব স্বাদ আছে। এই সিঙাড়াগুলো সত্যিই খুব সুস্বাদু। এত ভালো সিঙাড়া তো আমি শহরেও খাইনি। মা, একটু বলো না এই সিঙাড়া কিভাবে বানালে, আমাদেরও একটু শিখিয়ে দাও। ওটা আমি তো শুধু। অনির্বাণের মায়ের মনে একটু সন্দেহ হলো। তিনি মনে মনে বললেন, আমার তো মনে হচ্ছে এই মা মেয়ে দুজনেই মিথ্যে বলছে। এরই মধ্যে অনির্বাণের নজর রান্নাঘরে চুপচাপ কাজ করতে থাকা অনিন্দিতার উপর পড়ল। অনির্বাণের এক নজরেই অনিন্দিতার সরলতা পছন্দ হয়ে গেল। তার মুখে ক্লান্তির ছাপ ছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত সততা ও সারল্য। আরে পারমিতার মা, আপনার রান্নাঘরে ওই মেয়েটিকে? ও ও অনিন্দিতা, আমার বড় মেয়ে। কিন্তু ও এখনো ছোট, ওর বিয়ের কথা আমরা এখনো ভাবিনি। অনির্বাণের মা অনিন্দিতাকে ভেতরে ডাকতে বললেন। মা ও ছেলে দুজনেই বুঝে গিয়েছিলেন যে সিঙাড়া কার হাতের তৈরি ছিল আর কি মিথ্যে বলছিল। মা, তুমি কি বলতে পারো এত সুস্বাদু সিঙাড়া কিভাবে বানাতে হয়? অনিন্দিতা জানত না ভেতরে কি চলছে। সে সরল মনে সিঙাড়া বানানোর রেসিপি বলে দিল। এবার সৎমা ভয় পেয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি কথা ঘোরাতে লাগলেন। আরে ও ভালো করে কিছু জানে না, আমি তো সবে ওকে রান্না শেখাচ্ছি। আসলে অনিন্দিতার কোষ্ঠীতে দোষ আছে। আমাদের পণ্ডিত মশাই বলেছেন ওর বিয়ে তাড়াতাড়ি হলে স্বামীর ওপর খারাপ প্রভাব পড়বে। এটা কেমন বাহানা? এইমাত্র বললেন অনিন্দিতা ছোট বাচ্চা, এখন আবার কোষ্ঠী দোষ চলে এলো। তার উপর আপনার এই মিথ্যে যে সিঙাড়া পারমিতা বানিয়েছে। আপনার মেয়ে যদি সিঙাড়া বানাতে না পারে তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার মিথ্যে বলা উচিত হয়নি। এবার সৎমা আর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। তিনি বাহানার পর বাহানা বানাতে লাগলেন। তারপর সরাসরি বলে দিলেন, দেখুন, সোজা কথা হলো অনিন্দিতা আমার নিজের মেয়ে নয়। আমি ওর বিয়ের দায়িত্ব নিতে পারবো না। আপনাদের বিয়ে করতে হলে পারমিতার সাথে করুন, নয়তো আপনারা আসতে পারেন। ঘরের মধ্যে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। অনির্বাণ এবং তার বাবা মা অসন্তুষ্ট হয়ে চলে গেলেন। সৎ মা রেগে চিৎকার করে উঠলেন। অলক্ষী কোথাকার, কেন তুই মাঝে এলি? সবকিছু বরবাদ করে দিলি তুই। তোর মুখ দেখিয়ে আমার মেয়ের বিয়েটা আজ তোর জন্য ভেঙে গেল। কেন বললি তুই যে সিঙাড়া পারমিতা বানাইনি? আমি জানি তুই ইচ্ছে করে অনির্বাণের সামনে এসেছিলিস যাতে ও তোকে পছন্দ করিস। তুই একটা অলক্ষী। যখনই কেউ আমাদের বাড়িতে আসে তখনই তুই মাঝখানে চলে আসিস। রান্নাঘর থেকে কেন বললি যে তুই সিঙাড়া বানিয়েছিস? অনিন্দিতা কেঁদে বলল, মা, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে ওনারা আগে পারমিতাকে সিঙাড়া বানানোর নিয়ম জিজ্ঞেস করেছিলেন। চুপ কর, মুখে মুখে তর্ক করছিস। তোকে তো খাবারও দেওয়া উচিত নয়। ভগবানই জানেন কি পাপ করেছিলাম যে তুই আমার কপালে এসেছিলিস। আমার মেয়ের বিয়ে ভেঙে তুই ভালো করিসনি।
এবার আমি তোর জীবন বরবাদ করে দেব। পরের দিন সকালে অনিন্দিতার বাবার ফোন এলো। তিনি বললেন যে এই বছর তিনি শহর থেকে ছুটি পাবেন না। ক্ষমা করো, আগামী বছরই আসতে পারবো। অনিন্দিতা আর পারমিতার খেয়াল রেখো। এ কথা শুনে সৎ মায়ের মুখে হাসি ফুটে উঠল। এবার দেখ, তোর বাপ 1 বছর আসবে না। তুই বুঝতেই পারছিস এখন অনিন্দিতার সব দায়িত্ব আমার হাতে, আর এখন আমি সেটাই করব যা আমার আর তোর জন্য ঠিক। তাহলে মা আর দেরি কেন? অনিন্দিতাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দাও। ওকে বাড়িতে রাখলে ও প্রতিটা সম্বন্ধ ভেঙে দেবে। এবার মা মেয়ের ধূর্ততা এক নতুন ষড়যন্ত্রের রূপ নিল। তারা অনিন্দিতাকে এই বাড়ি থেকে চিরতরে তাড়িয়ে দেওয়ার জন্য এক বিপজ্জনক পরিকল্পনা করল। সেই সন্ধ্যায় পারমিতার কিছু ধূর্ত বান্ধবী বাড়িতে এলো। এবার তারা হাসি মাজাকের জন্য নয়, বরং এক গভীর ষড়যন্ত্র সফল করতে এসেছিল। আমাদের গ্রামে এমন কোনো ছেলে আছে যে খুব গরিব, যার সাথে কোনো মেয়ের বিয়ে হলে তার জীবন ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, দেবব্রত আছে না, যার নিজের বাড়ি পর্যন্ত নেই। তার মা অসুস্থ থাকে, জমিও বন্ধক পড়ে আছে, কিন্তু কি করতে হবে? ব্যাস, ওর বিয়ে অনিন্দিতার সাথে দিতে হবে। ওই অলক্ষ্মী আমার বিরুদ্ধে কিছুই বলতে পারবে না, আর ওর বাবাও তো 1 বছর বাড়ি ফিরবে না। কিন্তু এত বড় ধোঁকা যদি ওর বাবা জানতে পারে? ধোঁকা নয়, আমরা তো ওর জীবন গড়ে দিচ্ছি। নইলে ওই অলক্ষ্মীকে কে বিয়ে করবে? আমাদের বাড়িতে ওকে আর রাখতে পারবো না। আর আমাদের তো পারমিতার বিয়ে কোনো ধনী ব্যবসায়ীর সাথে দিতে হবে। অনিন্দিতা যদি বাড়িতে থাকে তবে সব নষ্ট করে দেবে। পরের দিন সকালে সৎমা দেবব্রতের বাড়িতে গেলেন। অনেক খেয়েছিস মাগনা রুটি, এবার দূর হ। সৎমা জোর করে দেবব্রতের সাথে অনিন্দিতার তড়িঘড়ি বিয়ে দিয়ে দিলেন। অনিন্দিতাও নিজের ভাগ্যের কাছে মাথা নত করে দিল। দেবব্রতের ছিল একটা ছোট মাটির বাড়ি, ভাঙা খাট আর এক অসুস্থ মা। দেখো অনিন্দিতা, আমি জানি এই বিয়ে তোমার ইচ্ছে হয়নি। আমি কিছুই উপার্জন করি না, জমিও ঋণে ডুবে আছে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি কাজ খুঁজে নেব। দেবব্রত অনিন্দিতাকে সান্ত্বনা দিল। এতটুকু বলে দেবব্রত তার এক বন্ধুর দোকান থেকে কিছু সবজি ধার করে নিয়ে এলো, যাতে আজকের খাবারের ব্যবস্থা করা যায়। আমি কিছু সবজি এনেছি, আজ তুমি এটা দিয়ে কিছু রান্না করে নাও। কাল আমি নিশ্চয়ই কোনো না কোনো কাজ খুঁজে পাব। অনিন্দিতা অল্প সবজি দিয়েই খুব সুন্দর রান্না করল। মা, তুমি এত কম মশলাতেও কত সুন্দর সবজি রান্না করলে। তুমি তো সাক্ষাৎ অন্নপূর্ণা। দেবব্রত মনে মনে খুব খুশি হল। ওদিকে পারমিতার বিয়ে এক ধনী ব্যবসায়ীর সাথে খুব ধুমধাম করে দেওয়া হলো। সৎমা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে অনিন্দিতা ওই কুঁড়ে ঘরে চলে গেছে আর পারমিতার জীবন সুন্দর হয়ে গেছে। পারমিতা এখন নিজের শ্বশুরবাড়িতে মহারানীর মতো রাজত্ব করছে এবং তার অহংকার আরও বেড়ে গেছে। সকাল থেকে তোমাদের দেখছি শুধু সময় নষ্ট করছো। এদিকে দেবব্রত এসে অনিন্দিতাকে নতুন কাজের খবর দিল। অনিন্দিতা, আমি আমার বন্ধুর জমিতে কাজ পেয়ে গেছি। অনিন্দিতা আর তার শাশুড়ি খুব খুশি হলেন। দিন কাটতে লাগলো, সবকিছু ঠিকঠাক চলতে লাগলো। দেবব্রত এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এবং ভালো টাকাও উপার্জন করতে শুরু করেছিল। কিন্তু অনিন্দিতা চাইল তার স্বামীর নিজস্ব ব্যবসা হোক। শেষ পর্যন্ত সে কতদিন অন্যের জমিতে মজুরি করবে? শুনছ, বলছিলাম আমাদের বাড়ির সামনে কত বড় জায়গা খালি পড়ে আছে, কেন তুমি ওখানে কিছু সবজির চাষ করছো না? দেবব্রতের অনিন্দিতার এই পরামর্শ খুব ভালো লাগলো। তুমি যা বলছো আমি তো কখনো তা ভাবিনি। আমি আজই বীজ বুনে দিচ্ছি আর চাষ শুরু করছি। দিন কাটতে লাগলো। কিছুদিন পর বাগানে প্রচুর সবজি উৎপন্ন হলো। মা, কোথায় তুমি? এই দেখো, আমাদের পরিশ্রম সফল হয়েছে। অনিন্দিতা, দেবব্রত আর তার মা ভগবানকে ধন্যবাদ জানালেন। দেবব্রত প্রতিদিন কঠোর পরিশ্রম করত এবং বাজারে সেই সবজি বিক্রি করত। তার এই ব্যবসা খুব ভালো চলতে লাগলো। দেবব্রতের বাড়ির আর্থিক অবস্থা এখন অনেক উন্নত হল। অনিন্দিতার বুদ্ধিমত্তায় দেবব্রত এখন প্রচুর টাকা উপার্জন করতে লাগল। মা, আমি ভাবছিলাম আমাদের কাছে এখন ভালো টাকা আসছে, কেন আমরা একটা নতুন বাড়ি কিনে নিই আর বন্ধক রাখা জমিও ছাড়িয়ে নিই। অনিন্দিতা আর মা খুব খুশি হলেন। দেবব্রত তার জমিও ছাড়িয়ে নিল এবং একটি নতুন সুন্দর বাড়িও কিনে নিল। এখন তারা সবাই খুব সুখী দিন কাটাতে লাগল।
ওদিকে পারমিতা ও তার মা তাদের কর্মের ফল পেতে শুরু করেছিল। পারমিতার স্বামীর ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেল। তার বাড়ি জমি সবকিছু কেড়ে নেওয়া হলো। পারমিতা আর তার স্বামী পারমিতার মায়ের বাড়িতে গিয়ে সব কথা জানালো। হায় হায় আমার মেয়ে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মেয়ে, শুনেছি অনিন্দিতা খুব ধনী হয়ে গেছে, কি জানে হয়তো ও তোকে সাহায্য করবে। কিন্তু মা, অনিন্দিতা কেন আমাকে সাহায্য করবে? ও তো আমার এই অবস্থা দেখে খুশিই হবে। পারমিতার মনে অনিন্দিতার প্রতি হিংসা আরও বেড়ে গেল। নিজের দুঃখের চেয়ে অনিন্দিতার সুখ দেখে তার বেশি কষ্ট হচ্ছিল। একদিন পারমিতা আর তার মা অনিন্দিতার নতুন বাড়িটি গোপনে দেখতে গেল। অনিন্দিতার ভাগ্য দেখে তাদের চোখ কপালে উঠে গেল। মা, অনিন্দিতার বাড়ি তো আমার বাড়ির চেয়েও অনেক বড় আর সুন্দর। আমরা তো অনিন্দিতার বিয়ে এক গরিবের সাথে দিয়েছিলাম, কিন্তু এটা কি হলো? দিন কাটতে লাগল, কিন্তু পারমিতার স্বামীকে কেউ সাহায্য করছিল না। সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। সে এবার হিম্মত হারিয়ে ফেলছিল। রানী, এবার আমি ক্লান্ত হয়ে গেছি, কোথাও থেকে কোনো সাহায্য পাচ্ছি না। এবার সৎ মা আর কোনো উপায় দেখতে পাচ্ছিলেন না। এখন তার শুধু অনিন্দিতারই ভরসা ছিল। পারমিতা, শোন মা, এবার অনেক হয়েছে, তুই আমার সাথে অনিন্দিতার বাড়ি চল, ও আমাদের সাহায্য নিশ্চয়ই করবে। পারমিতা প্রথমে মানা করলেও শেষ পর্যন্ত অনিন্দিতার কাছে সাহায্য চাইতে যেতে রাজি হল। মা, পারমিতা, তোমাদের দেখে খুব ভালো লাগলো। কেমন আছো তোমরা? এসো না, ভেতরে এসে বসো। ছোটবেলা থেকে সৎ মা ও বোন অনিন্দিতার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, কিন্তু অনিন্দিতা তাদের খুব ভালোবাসার সাথে নিজের বাড়ির ভেতরে ডেকে নিল। তাদের খুব যত্ন করল এবং অনেক আপন করে নিল। এটা দেখে সৎমা বুঝতে পারলেন অনিন্দিতা কত ভালো মেয়ে। এত অত্যাচার সহ্য করার পরও সে নিজের মনে কোনো তিক্ততা রাখেনি। অনিন্দিতা, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর সাথে খুব খারাপ করেছি। ছোটবেলা থেকে তোর উপর অত্যাচার করেছি। তোর বিয়েও ইচ্ছে করে এক গোপন ছেলের সাথে দিয়ে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দে। অবশেষে তুই তোর ভাগ্যের পাওনা পেয়েছিস মা। আমি আর পারমিতা আমাদের কর্মের ফল পেয়ে গেছি। অনিন্দিতা আমার বোন, আমি তোর গরিব অবস্থার উপহাস করেছিলাম, বোধহয় সেই জন্য আজ আমার সাথে এমনটা হলো। এমন কেন বলছো পারমিতা? কিছু হয়েছে নাকি? বলো না মা। এ কথা শুনে অনিন্দিতা সঙ্গে সঙ্গে সাহায্য করতে রাজি হয়ে গেল। অনিন্দিতা দেবব্রতকে ডেকে সব কথা জানালো। দেবব্রত পারমিতার স্বামীকে বাড়িতে ডাকল। সেই সন্ধ্যায় তারা আবার অনিন্দিতার বাড়িতে এলো এবং পারমিতার স্বামী দেবব্রতকে সব কথা খুলে বলল। দেবব্রত পারমিতার স্বামীকে সাহায্য করল। পরের দিন দেবব্রত তাকে সাথে নিয়ে মহাজনের কাছে গেল, টাকা পরিশোধ করল এবং তাদের জমি ও বাড়ি ফিরিয়ে আনল। দেবব্রত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আজ আমাদের সাহায্য না করতেন তবে আজ আমরা গৃহহীন হয়ে যেতাম। অনিন্দিতা, আমার বোন, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সাথে কখনো ভালো ব্যবহার করিনি, কিন্তু তুই কখনো আমার খারাপ চাসনি। জামাইবাবু আর তোমায় অনেক ধন্যবাদ। আজ আপনারা না থাকলে আমাদের কি হতো জানি না। পারমিতা তো আমার বোন, এটা তো আমার কর্তব্য। তুই সুখে থাক, আমি শুধু এটাই চাই। পারমিতা আর তার মায়ের মনে খুব অনুশোচনা হলো। তারা এতদিনে অনিন্দিতার মূল্য বুঝতে পারল। এখন সবাই খুব ভালোবাসার সাথে একসাথে থাকতে লাগল এবং অনিন্দিতাও মায়ের ভালোবাসা ফিরে পেল। জীবনে সম্পর্কের উপর ছলের মেঘ যতই ছেয়ে যাক না কেন, সরল মন আর ভালো কর্ম কখনো বৃথা যায় না। অনিন্দিতা ঘৃণার বদলে ভালোবাসা ফিরিয়ে দিয়েছিল। মানুষ যখন মন্দির জবাবে ভালো কিছু করে, তখন শেষ পর্যন্ত সেই সবচেয়ে মহান হয়ে ওঠে। কর্মের ফল প্রত্যেকেই একদিন না একদিন অবশ্যই পায়। আমাদের কার্টুন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন আর নিজের নাম এবং বয়স লিখে কমেন্ট করুন। আপনার নিজের নামটিও পরবর্তী কার্টুনের জন্য সিলেক্ট হতে পারে।